প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। ইয়াং নাইট সবসময় তরুণদের নিয়ে কথা বলে, তরুণদের নানান ভাবনা, নানান গল্প, তাদের সম্ভাবনা নিয়ে ইয়াং নাইট সবসময় কথা বলে। আজ তেমনি তরুণদের আরও একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের এই বিশেষ ইয়াং নাইট। আজ আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এই বইমেলায় যেটি আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ সময় আমরা প্রচুর তরুণ পাঠকদের দেখি, একই সাথে দেখি প্রতিবার বইমেলায় থাকেন অনেক অনেক তরুণ লেখক। তো এই বইমেলাটি কিভাবে হয়ে উঠছে তরুণদের বইমেলা, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য আজ স্টুডিওতে রয়েছেন রাজীব চৌধুরী, তিনি প্রকাশক চৈতন্য প্রকাশন, এবং একই সাথে আমাদের সাথে স্কাইপের মাধ্যমে সরাসরি যুক্ত হচ্ছেন কবি কৌস্তুভ শ্রী। কৌস্তুভ, আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাদের দুজনকে স্বাগতম। আপনাকেও স্বাগতম। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় ঢুকে নেওয়ার আগে একটু দেখে নিচ্ছি আজকের সংবাদপত্রগুলো কি বলছে। আজকে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর দিব। সেটি হচ্ছে, এই মুহূর্তে আমরা জানি যে বর্ষিয়ান নেতা ও সাংসদ, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, উনি রাজধানীর ল্যাবিড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। আমরা আশা করছি যে উনি সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের মাঝে আবার ফিরে আসবেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। এখানে যেটি দেখা যাচ্ছে যে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে, এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার আশু সুস্থতা কামনা করে আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের যে আলোচনার বিষয়টি সেটি নিয়ে রাজীব ভাই, প্রথমে আপনাকে বলছি, সেটি হচ্ছে যে তরুণদের কিন্তু প্রতি বছর এই বইমেলার দিকে একটা আগ্রহের জায়গা থাকে। তরুণ পাঠকদের আগ্রহের জায়গা হচ্ছে তারা নতুন নতুন বই সংগ্রহ করার একটা আগ্রহ, আর তরুণ লেখকদের আগ্রহ যে তারা বই প্রকাশ করবেন। এই জায়গাটিতে একটি প্রশ্ন, সেটি হচ্ছে, আমরা শুনেছি যে, আমরা জানি চৈতন্য প্রতি বছরই প্রচুর তরুণ লেখকদের বই বের করে, যারা প্রথম লিখছেন তাদের বই। আপনার প্রকাশনীর যাত্রাটা মূলত সিলেট থেকে। আমরা দেখি যে আমাদের সকল ধরনের উদ্যোগ শুরু হয় ঢাকা শহর থেকে। সেই জায়গায় আপনি একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা ব্যাপার, যেখানে হচ্ছে আপনি সিলেটের মতো একটা জায়গায় বসে একটা প্রকাশনী দিচ্ছেন এবং একটা ঝুঁকি বলবো যে তরুণদের বই আপনি ছাপছেন। এই ভাবনাটা থেকে এবং খুব দ্রুত আপনি আলোচনায় চলে এসেছে চৈতন্য প্রকাশন। এই যাত্রাটা সম্পর্কে এবং যাত্রা শুরুর গল্পটা একটু ছোট্ট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যাত্রা শুরুটা হচ্ছে আসলে এটা আমি যে পরিবার থেকে উঠে এসেছি সেটা ওই যে সাহিত্য নির্ভর একটা পরিবার, যেখানে আমার মা লিখেছেন, খালাদা লিখেছেন। তো ছোট একটা লিটল ম্যাগ আমরা আমরা করতাম। এই লিটল ম্যাগটা ছিল চৈতন্য চৈতন্য। চৈতন্য এবং এই চৈতন্য কিন্তু অনেক মানে যারা নতুন লিখতেছে তাদের লেখা কিন্তু আমরা ছাপাতাম। আমি তো তরুণ, এখনো তরুণ, আগে তো আরো তরুণ ছিলাম, সবসময় তরুণই সবসময় থাকবেন, তরুণ। সবসময় থাকবেন হ্যাঁ, তরুণ। অবশ্যই। তো আমরা কি করতাম, এই লিটল ম্যাগ দুইটার সংখ্যা বের করার পর দেখা গেছে যে এখানে যারা লিখছেন তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা চৈতন্যের যে এই যে তরুণরা। লিটল ম্যাগের যে লিটল ম্যাগ ভাবনা, এটি কত সালের ঘটনা? এটা 2007 সালের ঘটনা। 2007 সালের ঘটনা। কিন্তু এই বাংলাদেশের যেটি বললেন যে সকল জায়গার লেখকরাই বা পাঠকরাই একটা কানেক্টিভিটি ছিল তাদের এই চৈতন্যের সাথে, সেই কানেকশনটা কিভাবে তৈরি না, হয়েছিল? সেখানে পাঠক বলতে এই কাগজের সাথে সম্পর্ক ছিল মূলত লেখকদের, তরুণ লেখকদের। লেখকদের। তা আমরা যখন কিভাবে যোগাযোগ? যোগাযোগ হয়ে যেত যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে সমস্ত ছোট কাগজগুলো বের হতো, আমি কিন্তু এগুলো সংগ্রহ করতাম। সংগ্রহ করতাম, নিজে তো কবিতা আমি লিখেছি, এখনো লিখি। তো একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হলো যে মানে ওরা বই প্রকাশ করতে চায়। তা আমরাও তো আমার নিজের বই প্রকাশ করার জন্য তখন আমি অনেক বড় বড় প্রকাশকের কাছে ধর্ণা দিয়েছি। দেখা গেছে ওনারা এই রিস্ক নিতে চান না। তো এইভাবে আমি শুরু করলাম এই 2012 সালে। আপনাকে যখন লেখকদের সাথে যোগাযোগ করতেন, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। 12 সালে আমরা শুরু করি এই সিলেট থেকে। আমাদের প্রথম বছর আমরা 16টা বই দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং আমরা মানে সর্বপ্রথম সিলেটের মধ্যে থেকে আমরা সর্বপ্রথম বিনিয়োগে গিয়েছি, ইনভেস্টমেন্টে আমরা গিয়েছি এই বই প্রকাশের ক্ষেত্রে, এবং তা ছিল কবিতার বই। তো আমরা লিটল ম্যাগাজিন প্রান্তে আমাদের স্টল ছিল, এই চৈতন্য স্টল। আমরা সেবা আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং আজকে গত বছর আমরা সোয়ারদিতে প্রথম স্টলটা পাই 1 ইউনিট, এবং এটা এই বছর আমাদেরকে 2 ইউনিটে আমরা পেয়েছি। এবং আমরা এখন পর্যন্ত তরুণদেরকে নিয়ে যে ধরনের পরীক্ষামূলকভাবে আমরা কাজ করে যাচ্ছি, এর সফলতাটা হয়তো আমাদের আরো পরে আসবে। তরুণদের ফোন আছে, হয়তো আপনাকে একটা প্রশ্ন করবেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেট সুনামগঞ্জ থেকে আহমেদ ইমতি মাসুম। জি, কোনো প্রশ্ন?
তো নতুনদেরকে নিয়ে যে ভাবনা বা গবেষণা আমাদের রাজীব ভাইয়ের, তো সেই জন্য সুবাদ। আর আমাদের নিয়ে আরো কাজ করার অনুপ্রেরণা উনি যদি আমাদেরকে দেন আমরা খুব খুশি হব। আর ওনার জন্য শুভকামনা রইল। কোনো প্রশ্ন নাই, ধন্যবাদ। প্রশ্ন নেই, তাই তো? আচ্ছা, যেটি হচ্ছে উনি আপনাকে শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। যেটি হচ্ছে যে সেই চৈতন্য এখন একটা প্রকাশনী জায়গায় চলে এসেছে। আপনার গল্পটা আমরা যেটুকু শুনলাম সেই জায়গা থেকে আমি বলবো যে তরুণদের নিয়ে কাজ করতে গেলে যেটি হয় যে আমাদের প্রকাশনা এখন কিন্তু একটা আমরা শুনি যেটা সংকটের মধ্যে আছে, সেটা হচ্ছে আর্থিক জায়গা থেকে, যে বই বিক্রি হচ্ছে না, এরকম একটা সংকটের কথা আমরা শুনি। সেই জায়গা থেকে ঝুঁকিটা কেন নিলেন নতুনদের বই না, কেনার? সেই জায়গা থেকে আমি বলবো যে আমি তো এই যে যে ধরনের বিনিয়োগ করেছি আমার কিন্তু সেই রিটার্নটা আসতেছে না, রিটার্নটা ওকে, এখনো আসেনি। ওকে, এবং সেটাও মানে যদি বলি যে একটা প্রকাশনা আমি আজকে যার বই বের করলাম তার বই আমি এক মেলাতে তো বিক্রি করতে পারবো না, সেটা জন্য আমার আরো সময় দরকার। আমরা তরুণদের একটা প্ল্যাটফর্ম আমরা মানে জায়গা তৈরি করার একটা খুঁজছি এবং একটা পাঠক শ্রেণী পাঠক গোষ্ঠীকে আমরা তৈরি করতে যাচ্ছি। একজন তরুণের আমরা কতগুলো কবিতা বই ছাপাই, কেউ যদি বলে 1000 সেটা আমি বিশ্বাস করব না। আমি 300 বই ছাপাই, 250 বই ছাপাই, একজন তরুণের 200 ছাপাই। এবং এবং এদেরকে যে রিস্কটা নিয়ে দেখা যাচ্ছে যে নতুন যাদের বই প্রকাশ করেছি, চৈতন্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে চৈতন্য নতুনদের বই বের করে, নতুন কবিতা যারা লিখতে আসছে বাংলা সাহিত্যে তাদেরকে নিয়ে চৈতন্য কাজ করতে চায়। আমরা যাদের বই বের করেছি দেখা গেছে মেলাতে তাদের বই খুব ভালো বিক্রি হয়েছে মেলাতে, আবার অনেক বই পুরো মাত্রায় ফ্লপ করেছে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আমি একজন লেখক, আমাকে জি। অনেক পাঠকই নানান সময় প্রশ্ন করেন যে আপনার বই এত মুদ্রণ শেষ হয়ে যাচ্ছে, এক মুদ্রণে আসলে কতগুলো বই থাকে। এটি নিয়ে আমি নিজেও অনেক সময় কনফিউজ, যে প্রকাশক হয়তো বলছেন যে বা স্পষ্ট করে বলছেন না, বা এই ধরনের একটা ইয়া থাকে অনেকের মধ্যে। অনেক লেখককে বলে যে আমরা জানিও না, আমি নিজেও আসলে স্পষ্টভাবে ঠিকভাবে জানি না যে কতগুলো ফিক্স, কি এটার কোনো মানে স্ট্যান্ডার্ড আছে যে এতগুলোতে একটা মুদ্রণ হয়? না, সেটা কেউ 1200 করে, কেউ 1000 করে। হুম, কিন্তু আমাদের যে সমস্যাটা হয় যে লেখকের সাথে প্রকাশকের যে চুক্তিটা হওয়া দরকার সেটা সাধারণত হয় না। হয় না। সেটা হয় না এবং একজন লেখক জানেই না একজন প্রকাশক তার কতগুলা বই বই ছাপাচ্ছে। সেটা মানে এটা আমার 3 বছরের অভিজ্ঞতায় যে একজন লেখক মনে করে কবি মনে করছেন যে রাজীব ভাই হয়তো 250 বই ছাপাচ্ছে বা রাজীব হয়তো 250 বা 300 বই ছাপাচ্ছে, সেখান থেকে সে কি ইয়ে করবে আর আমাকে কি বা রয়্যালিটি দিবে। সেটা হচ্ছে যেমন আমি তো জানি যে আপনি একজন লেখক এবং আপনার প্রচুর বই বিক্রি হয় এবং আপনি ফিকশন লিখতেছেন এবং সেটা কিন্তু একটা পাঠক মানে গোষ্ঠী আছে। আমরা যে ধরনের কাজ করতেছি যে আমাদের হচ্ছে যে এক ধরনের এই উচ্চমার্গীয় ধারণা নিয়ে যে সমস্ত লেখক পাঠকরা আসেন বা লেখকরা লিখতেছেন বা অনুবাদের ক্ষেত্রে বলেন অথবা সাহিত্যের যে কোনো শাখার ক্ষেত্রে বলেন, তো বিশেষ করে কবিতা দিয়ে কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা কবিতার মধ্যে আছি। তার বাইরে আমরা কিছু অনুবাদ করেছি, কিছু শিশু সাহিত্যের আমরা কয়েকজনের বই করেছি, তারপরে আমরা উপন্যাস বেশ কয়েকটা করেছি। বিশেষ করে আমি বলবো যে আমরা এই বছর রিপ্রিন্ট করতে চাই একটা বই, দীর্ঘশ্বাসের হাওরে জ্বলে ভাসে, এই মাসুদুল হক ভাইয়ের একটা বই, যিনি আমাদের সুনামগঞ্জে ছিলেন, আমাদের এই অঞ্চলের এখানকার গল্প। গল্প নিয়ে কিন্তু এই উপন্যাসটা সেটা কিন্তু মানে যাচ্ছে। আবার অনেক ভালো ভালো উপন্যাস কিন্তু অনেক সময় ফ্লপ হয়ে যাচ্ছে। সেটার একটা কারণ হতে পারে আমাদের তো মার্কেটিং পলিসি দুর্বল, হয়তো আমরা সেই ধরনের পাঠকদেরকে তৈরি করতে পারছি না। এখন দুই ধরনের ব্যাপার এখানে দেখেন, একটা হচ্ছে যে এক সিরিয়াস বই আছে, আমরা জানি তার পাঠক খুবই কম কিন্তু সেটা খুব স্লো আইটেম এবং সেটা ধীরে 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 সেটা কত বিক্রি হবে। আর এক ধরনের বই আছে হয়তো সেটা মানে জনপ্রিয় ধারার বই কিন্তু সেটা আবার মেলাতে 1000 ছাড়িয়ে যেতে পারে বইগুলা। আমাদের কিন্তু দু ধরনের পাঠক কিন্তু দরকার দরকার। দরকার আমরা একটু স্কাইপিতে জি। যাচ্ছি। কৌস্তুভ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটি হচ্ছে একজন তরুণ লেখক বা কবি হিসেবে আপনার কাছে একটি প্রশ্ন, যেহেতু আপনি কবিতা লেখেন সেই জায়গা থেকে প্রথম দুটি প্রশ্ন আমি আপনাকে করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে কবিতার ক্ষেত্রে বা আপনি আপনার পাঠকদের কাছ থেকে কি ধরনের সাড়া পেয়ে থাকেন? এই প্রশ্নটি করার মানে কারণ হচ্ছে কবিতা নিয়ে এই সময়ের পাঠক এবং লেখক উভয়ের একটা আক্ষেপের জায়গা হচ্ছে যে কবিতার পাঠক সংখ্যা নাকি কম। এটি একটি ব্যাপার। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোন ধরনের কন্টেন্ট মূলত পাঠককে আগ্রহী করে তোলে, বা পাঠক বেশি কোন ধরনের কন্টেন্টের পাঠক বেশি? হ্যাঁ, কবিতার ক্ষেত্রে অবশ্যই কিছু নির্দিষ্ট পাঠক গোষ্ঠী ছিল এবং সবসময়ই থাকবে। আহ, এটা কিন্তু একটা সৌন্দর্যের জায়গা যে আহ, কিছু মানুষ কবিতা পছন্দ করে, তারা হচ্ছে কবিতার লোক। এটা সবসময় এমনই থাকবে। আমি চৈতন্যের সাথে কাজ করার জায়গাটাও কিন্তু এমনই, মানে চৈতন্য যেহেতু কবিতার
কবিদেরকে নিয়ে, নতুন কবিদেরকে নিয়ে, এবং বিশেষ করে কবিতার বইয়ের ক্ষেত্রে তারা ফোকাস করে, এটা কিন্তু আমার জন্য একটা খুবই মানে স্বাগত জানিয়েছে আমাকে, যে কারণে আমার চৈতন্যর কাছে আসা। আর এই তো। আহ, পাঠকের কাছে কোন কন্টেন্টটা আপনার মনে হয় যে জনপ্রিয় হয়, কোন ধরনের কন্টেন্ট পাঠক প্রিয়তা পায় বেশি? যেমন কবিতার ক্ষেত্রে নাকি না, কবিতা যে নাকি কোনো গল্প কন্টেন্টের কথা নাকি বলছি আমি, ওভারঅল ধরেন হয় না যে এই যেমন রাজীব ভাই একটা কথা বললেন যে কিছু লেখা থাকে যেগুলো জনপ্রিয় লেখা বা জনপ্রিয় কন্টেন্ট, সেই জনপ্রিয় কন্টেন্ট বলতে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন? আপনার কি মনে হচ্ছে যে কোন কন্টেন্টগুলো জনপ্রিয় হয়, পাঠক প্রিয়তা পায়, কোন ধরনের কন্টেন্ট? আহ এটা বলা মুশকিল। মুশকিল। আহ, আহ, এটা আসলে বলা মুশকিল। তবে কবিতার চেয়ে হচ্ছে গল্প উপন্যাস অবশ্যই বেশি জনপ্রিয়তা পায়, যে কারণে দেখা যায় যে একজন কবিকে একটু বেশি স্ট্রাগল করতে হচ্ছে যখন সে তার প্রথম দিকের বইগুলো প্রকাশ করছে। সেক্ষেত্রে গল্প উপন্যাস আহ, একটু বেশি জনপ্রিয় বা পাঠকপ্রিয়তা পাচ্ছে। ধন্যবাদ। এই তার কবিতার জি 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 জি, আপনি শেষ করুন। কবিতার ক্ষেত্রে দেখা যায় যে যদি হচ্ছে আহ, ভালোবাসা সম্পর্কিত কোনো কবিতা থাকে, যে কবিতা ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে, সৌন্দর্যের কথা বলে, সেগুলো একটু বেশি পছন্দ করে মানুষ, পড়তে ভালোবাসে। ওয়েল, আমরা রাজীব ভাই, আমরা কৌস্তভের মানে কথার প্রসঙ্গ ধরেই আসছি, সেটি হচ্ছে যে কবিতার ক্ষেত্রে উনি যেটি বললেন যে ভালোবাসার কথা বলে, ভালো লাগার কথা বলে, সেই ধরনের কবিতাগুলো হচ্ছে পাঠক অনেক বেশি গ্রহণ করে। এখানে আমার ব্যক্তিগত একটা ভাবনা যে রিডার আমি একটু শেয়ার করতে চাই আপনার সাথে, সেটি হচ্ছে যে যেহেতু আপনি বলেছেন যে আপনাদের বেশিরভাগ কন্টেন্টই হচ্ছে কবিতার কন্টেন্ট, বেশিরভাগ কবি হচ্ছে আপনাদের এখান থেকে বই প্রকাশ করছেন এবং তারা তরুণ বয়সে, কিন্তু এই জায়গাটা যেটি হয়েছে যে এই যে ভালোবাসার যে কবিতা মানে যেখানে আক্ষেপটা থাকে, যেমন গত বছর আমাকে একটি টেলিভিশন চ্যানেল থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে কবিতার পাঠক কেন কম, তো তখন আমি একজন পাঠক হিসেবে বলেছিলাম যে আমরা যে ধরনের কবিতা পড়ি বেশিরভাগ কবিতার সাথেই হচ্ছে পাঠক হিসেবে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাচড ফিল করি না। আমার কাছে মনে হয়েছে যে কবিতার ভাষাগুলো এমনভাবে আছে যে একজন সাধারণ মানুষ হিসেবে আমার পক্ষে কানেক্ট করা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে কানেক্ট করা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ধরেন যেটি দেখে এসেছি যে ধরেন জনপ্রিয় কবি একই সাথে শ্রেষ্ঠ কবি, যেমন ধরেন বাংলাদেশে আছেন শামসুর রহমান আছেন, আল মাহমুদ আছেন, আবু হাসান শাহরিয়ার আছেন, এছাড়া আমরা দেখেছি সুনীল গঙ্গোপাধ্যায় আছেন, তারপরে হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় আছেন, হেলাল হাফিজ আছেন। উনারা কিন্তু খুবই শক্তিশালী কবি, একই সাথে কিন্তু সহজবোধ্য কবি, মানে সকল শ্রেণীর মানুষ খুব সহজে কানেক্ট করতে পেরেছে। এই জায়গাটা থেকে তরুণদের উদ্দেশ্যে আপনার ভাবনাটা কি, যে তাদের কবিতার সাথে কি কানেক্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সাধারণ পাঠকের? আমি সাধারণ পাঠকের কথা বলছি। না, সেটা হচ্ছে না আমি বলবো। কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করছি, মানে করে যাচ্ছি, আমি জানি না এখান থেকে কে শক্তি চট্টোপাধ্যায় হয়ে উঠবে, কে আবুল হাসান হয়ে উঠবে, সেটা কিন্তু আমি জানি না ব্যাপারটা। কিন্তু আমি একটা স্বপ্ন দেখি যে এখান থেকে সেই ধরনের কোন কবি উঠে আসবে। কারণ আমি বলবো সাইদ জামিলের কথা। সাইদ জামিলের বই কিন্তু আমি প্রকাশ করেছি, কিন্তু তার বই কিন্তু আমার কিন্তু যায়, বিক্রি হয়, আমার মেলাতে বিক্রি হয়, মেলার বাইরে বিক্রি হয়, কিন্তু তার কথাগুলো কিন্তু বোঝা যায়, তার কবিতার ভাষা কিন্তু সাধারণদের কাছে পৌঁছে গেছে ব্যাপারগুলো। আবার দেখা যায় যে ছোট কাগজগুলো যারা লিখতেছেন তারা অত্যন্ত কঠিনভাবে শব্দ প্রয়োগ বলেন, তাদের ভাষা বিন্যাস বলেন, তারা লিখে যাচ্ছে। কিন্তু সেটা দেখবেন আপনি ধীরে ধীরে এই যে লিখে যাওয়াটা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সে একটা সহজ পথের দিকে কিন্তু যাচ্ছে। এবং এই যাওয়ার পরে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে এই কবিতাটা পড়লে এটা হচ্ছে, যেমন জীবনানন্দের কবিতা পড়লে আমরা বুঝে নিই যে এটা জীবনানন্দ দাশের কবিতা। আবুল হাসান কবিতা পড়লে বুঝে যে এটা আবুল হাসানের কবিতা। আবার ঠিক আল মাহমুদের কবিতা যখন পড়ি মনে হয় আল মাহমুদের কবিতা। ঠিক সেম শামসুর রহমান। এই ব্যাপারগুলা হয়তো একটা সময় ঘটবে। তা আমি মনে করি কবিতা দুর্বোধ্য হচ্ছে না, কবিতা সহজ হচ্ছে। আচ্ছা, এখন এই যে আপনারা এখন পর্যন্ত 250টির মতো বই করেছেন, এর মধ্যে কতগুলো তরুণদের বই? এখানের মধ্যে 150 তরুণের বই আছে। 150 তরুণের বই আছে। আচ্ছা, তো যেটি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা এখনো ইনভেস্টমেন্টের মধ্যে আছেন, প্রফিটের মুখ দেখেননি, হ্যাঁ, তো সেই জায়গাটাতে এই যে একটা প্রকাশনী চালাতে তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার হয়, ঠিক আছে? তো তাহলে আপনাদের এই যে মানে স্ট্র্যাটেজিটা, যে কৌশলটা আপনারা নিয়েছেন, সেই জায়গা থেকে সার্ভাইভালের যে প্রশ্নটা নিশ্চয়ই চলে আসছে, সেটি কিভাবে? আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি, একটা দর্শক অনেকক্ষণ থেকে ফোন দিচ্ছেন। হ্যাঁ, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি ভাই, ভালো আছি। প্রশ্ন থাকলে একটু প্লিজ। আপনার টিএনএসকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, ঘাটপাড় হাফেজ, খলিফাপট্টি, দেওয়ানবাজার, চট্টগ্রাম থেকে বলছি। থ্যাংক ইউ জনি ভাই। প্রশ্নটি প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে তরুণরা সহজভাবে
কিভাবে মানে উদ্বুদ্ধ হবে? এই যে এখন বর্তমান সমাজের মধ্যে আমরা যেভাবে দেখতেছি তরুণরা বিপদে যাচ্ছে, তাদেরকে সুপথে টেনে আনার জন্য কি কি পদ্ধতিতে কবিতা, সাহিত্য সংক্ষেপে কিভাবে তাদেরকে ইয়ে করা যায়, উদ্বুদ্ধ করা যায়, এ ধরনের কোনো কিছু কি চিন্তা ভাবনা আছে? আহ, ধন্যবাদ জনি ভাই, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। রাজীব ভাই, আমার মনে হয় প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, তবে আমরা এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিব। বিরতির পরে আমরা দুটো প্রশ্ন নিয়ে আপনার কাছে সাথে সাথে চলে আসবো। আমরা একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আমরা কথা বলছিলাম তরুণদের বই মেলা নিয়ে। মূলত যেটি আমরা কথা বলছি সেটা হচ্ছে যে অমর একুশে বই মেলা প্রতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয় এবং মাসব্যাপী এই বই মেলায় আমরা দেখি তরুণদের সমাগম। প্রচুর তরুণ পাঠক এবং লেখকের সমাগম মিলে আমাদের এই প্রাণের মেলা। সেই মেলা নিয়ে আজকে আমরা কথা বলছি। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চৈতন্য প্রকাশনের সম্পাদক প্রকাশক রাজীব চৌধুরী এবং একই সাথে রয়েছেন তরুণ কবি কৌস্তভ শ্রী। আমরা আলোচনা এই মুহূর্তে ঢোকার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মজনু। জি, আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো, শুধু মোবাইল নাম্বারটা নিবো, তার সঙ্গে আমি পার্সোনাল ভাবে কথা বলবো একটা বই বই প্রকাশনার ব্যাপারে। ধন্যবাদ। অনুষ্ঠানে তো ধন্যবাদ। ওর সাথে বেশি কথা বলার সুযোগ নাই। জি, আপনি চৈতন্য প্রকাশনের ফেসবুক পেজে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ওকে। রাজীব ভাই, যেটি আমরা বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের আজকের এই আলোচনায় খানিক আগে আমরা বলেছিলাম একটা হচ্ছে যে সার্ভাইভালের একটা ব্যাপার থাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে, সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন যে এত তরুণদের বই বের করে যে ঝুঁকিটি নিচ্ছেন, সেই জায়গা থেকে যে সার্ভাইভালের প্রশ্নটি আসলে সেটিকে কিভাবে ভাবছেন? আমি বলেনি যে আমি নিজে স্বপ্নবাজ, স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন দেখাতে পছন্দ করি। এখানে কিন্তু আমি মানে শুধু ব্যবসা করতে আমি আসি নাই। এখানে এসেছি বাংলা সাহিত্যে এমন কিছু লেখকদেরকে জায়গা করে দিতে ভবিষ্যতে, যারা একসময় অনেক বড় লেখক যাতে হয়ে উঠতে পারে। সেটা আমাদের একটা স্বপ্ন। এখন সার্ভে যে ব্যাপার আছে যে আমি যে বিনিয়োগ করেছি সেটা আমি 1 বছরে আমি যে এটা রিটার্ন পাবো, আমি সেই মানে আশা নিয়ে এখানে মানে নামিনি। হয়তো এটা আমার 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে। মানে সেটাই, সেই স্বপ্ন নিয়ে আমি আছি। আশা করি যে এই যে যেই স্পিরিটটা আপনি নিয়ে এসেছেন সেখান থেকে কিছু মণিমুক্ত নিশ্চয়ই আপনি খুঁজে খুঁজে পাবেন এই আশাটা করে। হ্যাঁ, আরো একটি ফোন আছে, একটু নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম আনন্দ। জি, আমি লেখক কৌস্তুভ শ্রীর সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, জি জি, কৌস্তুভীর সাথে। হ্যাঁ, হ্যাঁ, শ্রেয়া, আনন্দ বলছি। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন ভাই, আছো? কোনো প্রশ্ন থাকলে একটু, হ্যাঁ প্রশ্ন থাকলে, আমাদের অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি, আচ্ছা, তোমার কবিতার নতুন বই বের হয়েছে, সেটার জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন। আর হচ্ছে মহাপ্রয়াণ সড়ক, মহাপ্রয়াণ শব্দটার মানে আমি পুরোপুরি ক্লিয়ার না, তো এই সম্পর্কে যদি তুমি কিছু বলো, কেন মহাপ্রয়াণ ধন্যবাদ সড়ক? প্রিয় দর্শক। কৌস্তুভ একটু বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে আমার মনে হয় যে এই ধরনের একটি প্রশ্ন নিয়ে টেলিভিশনে ফোন না করে এটি আসলে ডিকশনারিতে দেখাটাই বেটার ছিল। যাই হোক, কৌস্তুভ, আলোচনার জায়গাটাকে আমরা এখানে চলে আসি। সেটি হচ্ছে যে তরুণ লেখকদের যেই জায়গাটা তৈরি করে দিচ্ছে চৈতন্য প্রকাশন, হ্যাঁ, এইখান থেকে যে লেখকরা বের হচ্ছেন বা সিলেটের মতো একটা জায়গা থেকে যে যাত্রাটা শুরু করেছেন তিনি, এই জায়গাটিকে চৈতন্য প্রকাশনের সাথে যুক্ত একজন মানুষ হিসেবে, একজন তরুণ স্বপ্নবাজ কবি হিসেবে কিভাবে দেখছেন? আহ, আমি বলবো যে একটা ব্যাপার আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে পাঠক কি পড়ছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাওয়া লেখকদের লেখার সাথে সম্পর্কিত। জি, কিন্তু 10 বছর, 20 বছর, 50 বছর পর পাঠক কি পড়বে সেটা কিন্তু নতুনদের লেখার সাথে অনেকটাই সম্পর্কিত। কাজে এক্স্যাক্টলি, আমি বলবো যে নতুনদেরকে নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। ডেফিনেটলি আর ডেফিনেটলি। হচ্ছে যে প্রকাশনা তো একটা শিল্প অবশ্যই, কাজেই শিল্পে যদি মানে ভালোবাসাটা, সাহসটা এবং ঝুঁকি নেওয়াটা যদি না থাকে তাহলে তো হলো না। কাজে এখানে আমি মনে
করি যে মানে সাহস নেওয়াটা অবশ্যই দরকার, যেটা চৈতন্য করছে এবং চৈতন্য। আরো অনেকে করবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। আর রাজীব ভাই যেটি কৌস্তুভ বললেন সেটি আসলে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি হচ্ছে যে আহ, শিল্প একটা ব্যাপার আছে, আবার তরুণদের জন্য যেটি হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করা দেওয়ার একটা ব্যাপার আছে। হয়তো এই প্ল্যাটফর্ম থেকে একজন তরুণ বের হয়ে আসবে যিনি কোনো একদিন বাংলা সাহিত্যের সাহিত্যকে অনেক দূর বয়ে নিয়ে যাবেন, কিন্তু শিল্প কিন্তু শুধুমাত্র শিল্প হয়ে টিকে থাকা এই সময়ে এসে একটু ডিফিকাল্ট যদি সেটি প্রোডাক্ট হিসেবে না হয়, কারণ শিল্পের একটা অর্থনৈতিক মূল্য এখন দরকার এই সময়টায়, ঠিক আছে? আপনি যেটি বলছেন সেটি আমরা ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু একজন প্রকাশক যখন পেশা হিসেবে প্রকাশনাকে নেন তখন তার কাছে কিন্তু ওই পেশা থেকে যদি সে উপার্জনের একটা জায়গা তৈরি না হয়, তার জন্য সে রুটি রুজি সংস্থান করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে বলছি যে বিপণনের যে জায়গাটা, আপনি কিছুক্ষণ আগে আমাদের অফ দ্য রেকর্ডে আলোচনায় আমরা বলছিলাম যে বিপণনের একটা জায়গা নিয়ে আপনাদের নতুন করে ভাবতে হবে। ইভেন শুধু বিপণনের জায়গায় প্রকাশকরা না, সরকারি জায়গা থেকে হচ্ছে বিপণনের কিছু জায়গায় ভাবনার ব্যাপার রয়েছে, সেই জায়গাটা যদি একটু বলতেন। সেটা হচ্ছে বিপণনের ব্যাপারটা আমি আপনাকে বলি। প্রতিনিধি যারা থাকে, যেন আমার প্রকাশনী যদি আমি একজন প্রতিনিধি নেই, যে আপনার বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে সে বই বিপণন করবে, কিন্তু একটা রিটার্নটা তো মানে আসতে হবে। সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমি বলবো যে আমি মানে প্রতিনিধির সাথে আলাপ করছি, তারা হয়তো কবিতা বই নিতে চাচ্ছে না, তারা ওই জনপ্রিয় লেখকদের জনপ্রিয় উপন্যাস, জনপ্রিয় গল্প, ফিকশন এগুলো নিয়ে মানে আমি আমার প্রকাশনে এই ধরনের বই আছে কিনা আমার ক্যাটালগ দেখে তারা তো 2টা বা 3টা বই হয়তো পছন্দ করেছে। আমাদের যে ব্যাপারটা হয়েছে যে আমরা এই অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন পাঠকের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, এবং বিভাগীয় শহরগুলোতে আমরা নির্দিষ্ট কিছু জায়গায় আমরা বই বিপণন আমরা আপাতত করে যাচ্ছি আর কি। আর তার বাইরে যে আপনি এই যে কথা একটু আগে যেটা বলছেন যে এই বইমেলা বিভিন্ন জায়গায় বিষয় নিয়ে, বাংলাদেশে সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতি যেটা আছে সেটা হচ্ছে জাতীয় গ্রন্থকেন্দ্র একীভূত হয়ে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতে বইমেলা কিন্তু করে যাচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মেলা হচ্ছে। সিলেটের কিন্তু একটা বড় বই মেলা হয়, এবং কিছুদিন পরে কিন্তু শহীদ মিনারের একটা বই মেলা হতে যাচ্ছে সিলেটে। এই যে বিভিন্ন জেলা, উপজেলা, মফস্বলে যদি বই মেলাগুলা হয়, তাহলে যে তরুণরা বিপদগামী হবে না, সাহিত্যের প্রতি মানে তারা আরো ঝুঁকবে এবং পড়বে, এবং তারা যেটি জনি ভাইয়ের প্রশ্ন উত্তর আসলে আমি সেটাই বলতেছি যে ঝুঁকবে এই কারণে ঝুঁকবে যে আপনার আমাদের জন্য সহজে যাচ্ছে যে একজন পাঠক এখানে যে এই ধরনের পাঠক আছে কিনা সেটাও কিন্তু আমরা কিন্তু বিবেচনা করতে পারতেছি যে আমাদের এই বইটা, কারণ আমরা পারতেছি না হয়তো এই বইটাকে নিয়ে একটা ভালো পোস্টার করতে, একটা বিলবোর্ড করতে, হ্যাঁ আমরা পারতেছি না হয়তো সেটা যে সরকারের পক্ষ থেকে যদি সেই সহযোগিতা আসে, জেলায় জেলায় মানে বই মেলা, হ্যাঁ সেটাকে ছড়িয়ে দেওয়া, তাহলে কিন্তু আমাদের আরো একটা ফোন আছে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আমি মাকসুদা আজিজ বলছি ঢাকা থেকে। জি হ্যালো। জি প্রশ্ন হচ্ছে প্রচুর বই আসছে, প্রচুর নতুন লেখক আসছে, কিন্তু লেখাগুলো যে মান নিয়ন্ত্রণ করার প্রকাশনীগুলোতে রিভিউ কমিটি বা এরকম কোনো ব্যবস্থা আছে কিনা, আর হচ্ছে যে লেখাগুলো আসছে সেই লেখাগুলোর এডিটিং বা হচ্ছে প্রুফ রিডিং এর ব্যাপারটা কতটা জোর দিয়ে দেখা হচ্ছে বর্তমান বইমেলায়, চৈতন্য এবং অন্যান্য প্রকাশনীতে? ধন্যবাদ মাকসুদা আজিজ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এডিটিং এর যে ব্যাপারটা আসে এখন, পাণ্ডুলিপি একটা প্রকাশনীর কাছে যখন একটা পাণ্ডুলিপি আসে, তো সেটা প্রথমে তো সেটা একটা সিলেকশন করতে হয় যে সেটা এই বইটা মানে প্রকাশনী করবে, এবং বিভিন্ন জায়গা থেকে সে তো খোঁজ নিচ্ছে যে এইটার একটা পাঠকতা আমরা পাবো। কিন্তু এডিটিং বোর্ডের কাজটা হচ্ছে যে এইটাকে শুধু প্রুফ দেখা না, সেটার সাথে ভাষাগত কোনো ত্রুটি থাকলে সেটাকেও মানে ট্রিটমেন্ট দেওয়া, এবং তারপর প্রুফ রিডিং করা, এবং এটা প্রত্যেকটা প্রকাশনীর জন্য এটা জরুরি একটা বিষয়। আমাদের প্রকাশনী কোনো বেতনমুক্ত কোনো নেই, কোনো ধরনের সম্পাদনা বোর্ড নেই। যারা আছেন ওরা ভালোবাসা থেকেই আছেন, চৈতন্যের সাথেই আছেন। আমি বলবো সিলেটে আমাদের মুস্তাকমে দিন আছেন, আমাদের কবি মোহাম্মদ সাদিক আছেন, যারা আমার প্রকাশনীকে যারা এই ব্যাপারে হেল্প, এবং কবিরা এবং লেখকরা এখন যেটা পাচ্ছি, যে ধরনের পাণ্ডুলিপি আমি পাই অনেকটা প্রস্তুত হয়ে আসে আমার কাছে পাণ্ডুলিপিটা, সেটাকে যে খুব বেশি নাড়াচাড়া করতে
হয় তা না, কিন্তু আমি যখন আমার প্রকাশনী থেকে একটা প্রবন্ধের বই বা আমি যখন একটা পছন্দের জায়গা থেকে এই ধরনের একটা কাজ আমি করব, ওই লেখককে আমি চয়েস করলাম, এই লেখকের কাছে গিয়ে বলে আপনি আমাকে এই ধরনের একটা পান্ডুলিপি দেন, তখন কিন্তু ওই বিষয়টা আসে, এডিটিং এর বিষয়টা। এবং আমার জানা মতে যারা এই ভালো প্রকাশনী তাদের প্রত্যেকের একটা এডিটিং বোর্ড আছে। এবং আপনি জানেন নিশ্চয়ই প্রায় 500-র উপর স্টল আছে, 400-র মতো প্রকাশক আছেন, সব প্রকাশনী কিন্তু এক মানের না। আমি আপনাকে এই জি। আলোচনার প্রসঙ্গে একটা সংবেদনশীল প্রশ্ন করব, জি। তার আগে একটা প্রশ্ন নিয়ে জি। নিচ্ছি একজন দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আমি নঈম, ঢাকার বনশ্রী থেকে। জি কৌস্তুভের কাছে আমার প্রশ্ন। জি। কৌস্তুভ একটু আগে বলছিলেন যে কবিতার চেয়ে গল্প বা উপন্যাসের পাঠকের সংখ্যা বেশি। আমি কৌস্তুভের মতামত জানতে চাচ্ছি কেন? কৌস্তুভের আশা করি প্রশ্নটি শুনতে পেরেছেন। আহ, কেন আসলে আপনি নিজেও বললেন যে আসলে কবিতার সাথে এমন একটা ব্যাপার থাকে যে পাঠককে নিজেকে রিলেট করতে হয় কথার সাথে, ছন্দের সাথে। কবিতাতে অনেক কিছু হচ্ছে কিছুটা ব্যক্ত থাকে, কিছুটা অব্যক্ত থাকে। তো যার কারণে পাঠককে হচ্ছে ওই লাইনগুলোর সাথে নিজেকে রিলেট করার একটা ব্যাপার থাকে। তো আমার মনে হয় যে কবিতার যে মানুষ সীমিত, কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ কবিতা পড়ে, তারা কবিতার মানুষ, এই ব্যাপারটা আমার কাছে ভালোই লাগে। এটা একটা সৌন্দর্যের জায়গা। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ কৌস্তুভী। যে প্রশ্ন আমি বললাম যে একটা সেনসিটিভ কোশ্চেন করবে, এটা হচ্ছে মাকসুদ আজিজ যে প্রশ্নটি করেছিলেন সেটি হচ্ছে যে এডিটোরিয়াল যে বোর্ডটা সবার থাকে কিনা, বা থাকলেও সেই প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়। প্রশ্নটি হচ্ছে, আমরা প্রায় শুনতে পাই যে প্রচুর তরুণ লেখকদের বই হচ্ছে প্রকাশকরা টাকার বিনিময়ে ছাপিয়ে থাকেন, এবং এই প্রশ্নটি প্রকাশকরা শুনতে বেশিরভাগ সময় অপছন্দ করেন, কারণ তারা সকলেই বলেন যে না, উই হ্যাভ আ এডিটোরিয়াল বোর্ড এন্ড তাদের মাধ্যমে হচ্ছে তরুণদের স্ক্রিপ্ট আমরা দেখে পর্যালোচনা করে সেটির মান নির্ধারণ করে তারপর আমরা ছাপি। একজন প্রকাশক হিসাবে এই অভিযোগটার ভিতরে কি বলবেন? তাই সত্যটাই বলি নাকি? হ্যাঁ, সত্যিটাই বলবেন নিশ্চয়ই। অবশ্যই প্রকাশকরা টাকা নিয়ে বই করেন তরুণদের, এবং সেটা আমি কোনো প্রমাণ হতে দেখাতে পারবো না কাগজে কলমে। এবং আমাকে যদি প্রশ্নটা করেন যে আমি করি কিনা, হ্যাঁ আমি করি। কেউ যদি বই করতে চায়, আমি টাকা নিয়ে আমি বই করি। কিন্তু আমি যে বিনিয়োগ করতেছি যে এই 100টা বইয়ের মধ্যে যদি আমি 20টা তরুণের কবিতা বই করি, সেখানে আমার 15টা বই হচ্ছে আমার নিজস্ব বিনিয়োগ। এবং এখানে একটা ব্যাপার শেয়ার করি আপনার সাথে। ধরেন 300 বই আমি ছাপালাম একজন তরুণ কবির, এবং হয়তো তার এটা দ্বিতীয় বই, কিন্তু মেলাতে ওই কবিও জানেন তার বই বিক্রি হবে 30-40 কপি, সেটা আমিও জানি। কিন্তু সে তো বই বিক্রি করবে, সেটা আমার প্রকাশনী থেকে যদি সেটা বইটা আমি প্রকাশ না করে দিই, সেটা অন্য প্রকাশনী করবে, তাহলে আমার করতে তো সেখানে কোনো বাধা নেই। কিন্তু সেটা সেই পর্যায়ের না যেন একজন লেখকের কাছ থেকে 40-50 হাজার টাকা নিয়ে আমি বই করে ফেলতেছি। সেটা ওইভাবে দাঁড়াচ্ছে যে ভাই আমি 300 বই ছাপাইতেছি, আপনি 100 বা 150 বই, আপনি বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে তো আপনি গিফট করতে হয়, আপনি একটু কিনে নেন, তাও একটা কমিশন ভিত্তিতে সেইভাবে। ওকে দাদা, অনেক অনেক ধন্যবাদ কৌস্তুভী, আপনাকেও ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ মুহূর্তে একটু তরুণ লেখকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমাদের চৈতন্য প্রকাশনের বয়স 3 বছর, আমাদের কাজ একটু সময় দেন। এবং আমি এই ফাঁকে একটা বলে দিতে চাই যে আমরা শুধু তরুণদের বাইরে কিন্তু আমরা যে বই করতেছি, কথা সাদুজ্জামানে কিন্তু আমরা চলচ্চিত্র বিষয়ে একটা প্রবন্ধে বই করতেছি, পাপড়ি রহমানের নির্বাচিত গল্প সংকলন কিন্তু আমরা এবার করে ফেলেছি, এবং সৈয়দ নিজারের একটা SM সুলতানের উপনিবেশন, ভারত শিল্পের উপনিবেশন, এই বিপনিবেশের ভাবনা নিয়ে কিন্তু আমরা বই করেছি। তার বাইরে আমি বলবো 90 দশকের কবি মুজিবুর রহমান, সরকার আমিন থেকে শুরু করে সোহাইব জিবরান থেকে শুরু করে রায়হান রাইন, এই কবিদেরকে কিন্তু আমরা বাদ দিচ্ছি না। শুধু তরুণদেরকে নিয়ে আমরা যে কাজ করতেছি তা না, তরুণদের এটাই বলবো যে একজন ভালো কবি হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষও যাতে আমরা হতে পারি, রিডারও হতে পারি। ধন্যবাদ রাজীব ভাই, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় এ পর্যন্তই ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।